সবাইকে নমস্কার। আজকে ২রা মে ২০২৫। আমি নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে খুব সংক্ষিপ্ত ভিডিও করছি। আমার জীবনের একজন গুরু, একজন অত্যন্ত প্রিয় মানুষ, যার সঙ্গে দুর্ভাগ্যক্রমে আমার কখনো দেখা হলো না। একবারও তাকে সামনাসামনি দেখার সুযোগ আমার হয়নি। আহ, সেই সত্যজিৎ রায়ের প্রতি আমার একটা ব্যক্তিগত শ্রদ্ধা এবং অনুভূতির কথা আমি সবার সঙ্গে তার জন্মদিনে শেয়ার করছি। সত্যজিৎ রায়কে নিয়ে অসংখ্য আলোচনা হয়েছে, আম, অসংখ্য লেখালেখি হয়েছে। তার আহ, আম, সারা জীবনের কাজের জন্যে তার অসংখ্য পুরস্কার, আহ, বিভিন্ন সিনেমার আন্তর্জাতিক সম্মান লাভ, এসব তো আছেই। এগুলোর কথা আমরা সবাই জানি, এবং সবচাইতে বড় কথা, আমাদের দেশের অনেকেরই ধারণা যে নোবেল প্রাইজ পাওয়া মানে হচ্ছে তার আসলে তার আন্তর্জাতিক স্বীকৃতি, আর সিনেমার জগতে অস্কার পাওয়া মানে হচ্ছে তার আন্তর্জাতিক স্বীকৃতি। তো এর বাইরে আর কোনো স্বীকৃতি আমরা আহ, স্বীকার করতে চাই না। এরকম একটা ধারণা আমাদের মনের মধ্যে তৈরি করা হয়েছে। তো যাই হোক, সত্যজিৎ রায়ের একেবারে জীবনের শেষ কয়েকটা দিন যখন তার বাকি ছিল, তখন তাকে হলিউড অস্কার দিয়ে আমাদের কৃতার্থ করেছেন। আহ, তো সেটাই আমরা মনে রেখেছি। কিন্তু কেন যে তিনি সারা জীবন ধরে আহ, এই জাতের সিনেমা তৈরি করার পরেও তাকে অস্কার দেওয়া হলো না, সেটার কথা আমরা জানতে চাইনি কখনো। এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, সেসব কথা থাক। তো সত্যজিৎ রায় আজকের যে একটা আলোচনাতে তো সবকিছু নিয়ে আলোচনা করা যায় না, সব বিষয় নিয়ে কথা বলা খুবই মুশকিল, অসম্ভব। তো আমি যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে সত্যজিৎ রায় আমাকে বাঙালি হতে কিভাবে সাহায্য করেছেন। এইটা আজকের আমার আলোচনার ফোকাস। তা আমি এখানে ফেসবুকে প্রথমে আলোচনাটা করছি লাইভ, তারপরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করে দেবো। সবাইকে দেখার জন্য আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার ইউটিউব চ্যানেলের কথা আমি ঢাক পিটিয়ে সবসময় বলে যাচ্ছি, আজকেও একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার নাম দিয়ে ডক্টর পার্থ ব্যানার্জি বা জাস্ট পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক বা ইত্যাদি যে কোনো নাম দিয়ে সার্চ করলেই, ইউটিউবে .com-এ গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলেই আমার সমস্ত সব যত কিছু রাখা আছে, আলোচনা, ইংরেজি, বাংলা, সাহিত্য, রাজনীতি, সব কিছু নিয়ে যত আলোচনা সব সেখানে রাখা আছে। প্লাস আমার অসংখ্য ইংরেজি ক্লাস যে আমি ফ্রিতে দিয়ে যাচ্ছি, সেটার লিস্টও আছে। সেখানে গিয়ে ক্লাসরুমে গিয়ে খোঁজ করলেই পাওয়া যাবে। তা সত্যজিৎ রায়ের কথা বলতে গেলে আমার যেটা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে এই যে বেঙ্গল রেনেসাঁ বা বাংলার যে নবজাগরণ আন্দোলনের কথা আমরা বইতে পড়ি, হুম, যেটা রাজা রামমোহন রায়ের সময় থেকে মূলত শুরু হয়েছিল বলে মনে করা হয়, 1830 এরকম সময় থেকে। উম, তার যে ধারা, সেই যে ধারা যেটা দীর্ঘকাল ধরে আমরা দেখেছি, যাতে বাংলার একটা ঐতিহাসিক পুনর্জন্ম ঘটেছিল বলে আমরা মনে করি। হ্যাঁ, সেখানে রাজা রামমোহন রায়, ঠাকুর পরিবার, আহ, কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজের আন্দোলন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইদিকে যেমন একটা অবজেক্টিভ, একটা বলা যেতে পারে কিছুটা একেশ্বরবাদ বা নাস্তিকতা, যাই বলি না কেন, সেই যে পৌত্তলিকতা বিরোধী সেই যে একটা ধারা যেরকম আমরা দেখেছি ব্রাহ্ম সমাজের মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে শিক্ষার বিস্তার, তার মধ্যে দিয়ে নারী শিক্ষার প্রসার, তার মধ্যে দিয়ে বিজ্ঞান চেতনার প্রসার। হ্যাঁ, আহ, মাইকেল মধুসূদন দত্ত, এই যে যেরকম ধারাটা দেখেছি, অক্ষয় কুমার দত্ত, যার কথা আমরা বিশেষ বলি না, সেরকম সঙ্গে সঙ্গে আমরা ভক্তিবাদের মাধ্যমে বাংলার একটা নতুন চেতনার সৃষ্টি, হ্যাঁ, যেখানে সাম্প্রদায়িকতা বিরোধী একটা অবস্থান নেওয়া হয়েছে। তার প্রধান, যাকে আমি প্রধান ব্যক্তিত্ব বলে মনে করি, তিনি হচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেব। হুম। তো এই যে ধারাটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ওই দিকটা যেরকম অক্ষয় কুমার দত্ত, আবার এরকম রামকৃষ্ণ পরমহংসদেব, উম, মা শারদা, নিবেদিতা, বিবেকানন্দ ইত্যাদি। তো এই জিনিসটা আমরা বিশেষভাবে মনে রাখতে চাই। আহ, এবং তার সঙ্গে সঙ্গে তার যে সেই ধারাটা, যে যে ঠাকুর পরিবারের সঙ্গে সঙ্গে যে রায়চৌধুরী পরিবারের যে অবদান, সেই রায়চৌধুরী পরিবারের অবদানের কথাটা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। তো তার মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার পরিবার, সুকুমার রায় এবং সবশেষে সত্যজিৎ রায়। তো আজকের দিনে সত্যজিৎ রায়ের কথাটা আমরা বিশেষ করে আলোচনা করছি, তার কারণ হচ্ছে আজকে তার জন্মদিন, 2রা মে। তো আমার মতে এই যে বেঙ্গল রেনেসাঁ বা বাংলা নবজাগরণের যে দীর্ঘ যে ইতিহাস, তাতে যদি আমরা মনে করি যে সেটা তাহলে শেষ হলো কবে, মানে শেষ তো ঠিক নয়, কিন্তু এই যে একটা সামগ্রিক বাঙালিত্বের যে অবক্ষয়, হ্যাঁ, এবং বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র আজকে শুরু হয়েছে, বাংলা ভাষাকে, বাঙালি চেতনাকে, বাংলার জীবনযাত্রাকে, হুম, বাংলার আধুনিকতাকে, বিজ্ঞান মনস্কতাকে, হ্যাঁ, বাংলার যে আহ, অন্তর্ভুক্তিকরণের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাইকে একসঙ্গে নিয়ে ধর্মান্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, হ্যাঁ, যে বিজ্ঞান বিরোধিতার বিরুদ্ধে, সমানাধিকারের সপক্ষে, হ্যাঁ, লিঙ্গ সাম্য চেতনার সপক্ষে, এই যে বাঙালির যে চেতনা, সেই চেতনার একেবারে আমাদের জীবনে যাকে আমরা খুব কাছ থেকে দেখেছি, তার মধ্যে সত্যজিৎ রায় একজন প্রধান পুরুষ বলে আমি মনে করি। সত্যজিৎ রায়, তপন সিংহ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, হ্যাঁ, এই যে ধারাটা, সলিল চৌধুরী। তো হ্যাঁ, গুড ইভিনিং, হ্যাঁ, ভালো আছো তো? আচ্ছা, দেখো, তো আমি বলছি যে বাঙালি বাঙালি চেতনার কথাটা বলছি। আমি নিজে তো 40 বছর আমার আমেরিকায় কেটে গেল, কিন্তু তার মধ্যে বহুবার দেশে গেছি এবং নিজের বাঙালিত্বকে, আমাদের ভাষা, আমাদের চেতনা সব কিছুকে গভীরভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি, এবং যতটা পেরেছি আমার ছাত্রছাত্রী সবার মধ্যে সেই চেতনাটা যতটা পেরেছি ছড়িয়ে দেওয়ার চেষ্টা আমি করেছি। হ্যাঁ, তার জন্য আমাকে আন্তর্জাতিক যে নাগরিক আমি হয়ে উঠেছি, তার সঙ্গে কোনো রকম আমাকে আপোস করতে হয়নি, দুটোই সমানভাবে আহ, ধরে রাখা যেতে পারে। প্রধানত প্রাথমিকভাবে আমি তো একজন বাঙালি, আমার রবীন্দ্রনাথ, হ্যাঁ, রবীন্দ্রনাথের কথাটা তো বলতেই হবে, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালি চেতনার কথা বলা যায় না। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, এই যে দীর্ঘ যে ধারা, গৌরবোজ্জ্বল ধারা, আমাদের জগদীশচন্দ্র বসু, আমাদের সত্যেন্দ্রনাথ বসু, আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এই যে বিজ্ঞানীদের কথা, জগৎ বিখ্যাত বিজ্ঞানীদের কথা, এরা সবাই বাঙালিত্বের ধারক এবং বাহক। এবং যারা তাদেরকে খুব কাছ থেকে দেখেছেন, যেমন আমাদের ভানু বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্রনাথ বসুর ছাত্র ছিলেন, এবং তিনি তার সঙ্গে বহুবার দেখা সাক্ষাৎ করেছেন সেই ঢাকা থেকে কলকাতায় চলে আসার পরে। দুই বাংলার যে মিলিত ইতিহাস, তার কথা আমি বলছি। আজকের দিনে এই কথাগুলো বলা খুব দরকার, কারণ আমাদের বাঙালিত্বকে, আমাদের বাংলা ভাষাকে, বাঙালির জীবন দর্শনকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। অথচ সত্যজিৎ রায় এত দুর্দান্ত ভালো ইংরেজি বলতেন, এবং তার ইংরেজি শুনলে অবাক হয়ে যেতে হয়, কিন্তু তার মধ্যে যে গভীর বাঙালিত্বের একটা বোধ ছিল, সেইটা তার সমস্ত সিনেমার মধ্যে, সমস্ত লেখার মধ্যে, সব কিছুর মধ্যে, কথাবার্তার মধ্যে এমনভাবে গভীরভাবে ফুটে উঠেছে, যেটা দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। হ্যাঁ, সত্যজিৎ রায়ের ছেলেও কিন্তু, সন্দীপ রায় কিন্তু সেই ধারাটা বহন করে নিয়ে চলেছেন, এবং তার প্রতি আমার একটা গভীর শ্রদ্ধা আছে, গভীর একটা ভালোবাসা, একটা ভ্রাতৃত্বের জায়গা আমার আছে। আমি তার সঙ্গে বেশ কয়েকবার আমার দেখা হয়েছে এবং আমি অবাক হয়ে গেছি। তার মধ্যে যে যে ভদ্রতা, যে যে সৌজন্য বোধ, হ্যাঁ, যে উম, একটা বিউটিফুল একটা বাঙালি স্নেহের, ভালোবাসার যে একটা মূর্ত প্রতীক, তাকে দেখে আমি কিছুটা, হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি, দেখো, ভালো যোগাযোগ রেখো, ইংরেজি ক্লাসগুলো করো। আচ্ছা, তো সেটা তাকে দেখলে আমি বুঝতে পারি যে সত্যজিৎ রায় কেমন ছিলেন।
কিছুটা বুঝতে পারি। এছাড়া লেখালেখি ইত্যাদি তো আছেই। পত্র, পত্রিকাতে হাজার লেখা চিঠিপত্র, আর তার সিনেমা, তার ছোট গল্প, এ তো বলার বাইরে। এই যে সত্যজিৎ রায়ের ফেলুদা, বাঙালিত্বের কথা একটু বলি, বেশি দীর্ঘ করব না, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ফেলুদার মধ্যে যে বাঙালিত্ব, সেটা আশ্চর্য অদ্ভুত একটা বাঙালি চরিত্রের একটা মূর্ত প্রতীক। হ্যাঁ, এবং তাকে ফুটিয়েও তুলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথমে, এবং তারপরে অন্য যারা করেছেন, বিশেষ করে সব্যসাচী নাম আমাকে করতেই হবে। আমার এত ভালো লাগে সব্যসাচী চক্রবর্তীর ফেলুদা, খুব ভালো লাগে। তো একেবারে ঠিক যেন বাঙালি বলতে আমরা যা বুঝি, বিশেষ করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে বাঙালিত্ব। হ্যাঁ, তারপরে সত্যজিৎ রায়ের গল্পের সিনেমার যেসব চরিত্র, এই কালকেই এখানে লং আইল্যান্ডে বসে মহানগর দেখা হচ্ছিল বাড়িতে, সেই মহানগরের যে আরতি, তার যে বাঙালিত্ব, কি অপূর্ব সৌন্দর্য তার মধ্যে, যে মনের সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য তো রয়েছেই, কিন্তু যে মনের যে সৌন্দর্য, যে বাঙালিত্বের যে কথা, তার পরিবারের যে ছিন্নমূল পরিবারের, পূর্ব বাংলা থেকে কলকাতায় চলে এসে তাদের জীবন যাত্রা, তাদের যে জীবন সংগ্রাম, তার কথা, সব কিছুর মধ্যেই কিন্তু বাঙালিত্ব জড়িয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, কলকাতার ট্রিলজি, যে যে ট্রিলজি, তিনটে ছবির কথা আমরা বেশি বলতে চাই না, কারণ সেগুলো ভীষণ রাজনৈতিক এবং সেগুলো ভীষণ কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, সেই জন্য আমরা ওই তিনটে ছবির কথা বলতে চাই না। কিন্তু মৃণাল সেন যেমন কলকাতা একাত্তরে কলকাতার সেই সময়কার ভয়ঙ্কর ছবিটা দেখিয়ে গেছেন, সেরকম কিন্তু সত্যজিৎ রায় দেখিয়ে গেছেন তার কলকাতা ট্রিলজি, যার মধ্যে হচ্ছে প্রতিদ্বন্দ্বী, জন অরণ্য আর সীমাবদ্ধ। তার মধ্যে যে বাঙালিত্ব তিনি দেখিয়েছেন, প্রতিটা চরিত্রের মধ্যে যে বাঙালিত্ব তিনি দেখিয়েছেন, সে একটা আশ্চর্য গল্প, এবং সেই বাঙালিত্বটা আমাকে বিশেষ করে সারা জীবন এত তীব্রভাবে আকর্ষণ করে এসেছে। হ্যাঁ, আমি বুঝতে শিখেছি, কারণ আমার অতীতের ইতিহাস তো ভালো না। সেখানে যাদের সঙ্গে আমি মেলামেশা করতাম, তারা আর যাই হোক বাঙালি ছিল না, এবং শুধু বাঙালি ছিল না তাই নয়, তাদের মধ্যে একটা ভীষণ বাঙালি বিদ্বেষ ছিল, বাঙালির প্রতি অসম্মান ছিল, বাঙালিত্বের প্রতি একটা অসম্মান ছিল, অবহেলা ছিল, অবজ্ঞা ছিল। আর আমরা সেখানে কলকাতার রাস্তার ধুলোতে বড় হয়েছি, আমাদের কিছুই ছিল না, কিন্তু আমাদের একটা কি জিনিস ছিল, আমাদের একটা সোনার বাঙালিত্ব ছিল। এই সোনার বাঙালিত্বটা হচ্ছে আমাদের সোনার কেল্লা। হ্যাঁ, এই সোনার কেল্লার গল্পটা বলতেই হবে। এই সোনার কেল্লাতে আমরা থেকেছি। আমাদের কি ছিল? আমাদের বাংলা ভাষা ছিল, আমাদের বাংলা গান ছিল, আমাদের বাংলা গল্প ছিল, আমাদের বাংলা সাহিত্য ছিল, আমাদের বাংলা থিয়েটার ছিল। এই বাঙালিত্ব আমাকে সারা জীবন বেঁচে থাকতে ভীষণভাবে সাহায্য করেছে। এই আমেরিকায় 40 বছরের আমার জীবনযাপনের পরেও আমি কিন্তু আমার বাঙালিত্বকে এক মুহূর্তের জন্য ভুলে যাইনি। যার জন্য আমাকে অনেকেই বলে যে, স্যার আপনি এতকাল ও দেশে আছেন কিন্তু আপনি এত সুন্দর বাংলা বলেন, আপনার যখন বাংলায় কথা বলেন বোঝাই যায় না যে আপনি আমেরিকায় থাকেন। বোঝার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমেরিকায় থাকি না, দক্ষিণ মেরুতে থাকি, বা গ্রিনল্যান্ডে থাকি, কিচ্ছু যায় আসে না। আমি তো সেই বাঙালিই আছি, এবং চিরকাল বাঙালি থাকবো। এই বাঙালি হিসেবে বেঁচে থাকতে সত্যজিৎ রায় আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। সুকুমার রায় আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। রবীন্দ্রনাথ যেরকম সাহায্য করেছেন, নজরুল ইসলাম যেরকম সাহায্য করেছেন, জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেমনভাবে আমাকে সাহায্য করেছেন, শামসুর রহমান যেমনভাবে সাহায্য করেছেন, হ্যাঁ, সেরকম আমাকে সাহায্য করেছেন এই রায় পরিবার, বিশেষ করে সত্যজিৎ রায়। হ্যাঁ, তার প্রত্যেকটা সিনেমার গল্প যদি বলা যায়, একটা একটা করে যদি বলা যায়, তপন সিংহ যেমন গল্প হলেও সত্যিতে বাঙালিত্বের একটা আশ্চর্য ছবি তুলে ধরেছেন। এরকম ছবি হয়নি বেশি। হ্যাঁ, বা তরুণ মজুমদার বালিকা বধূতে আমাদের বাঙালিত্বের গল্প যেরকমভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, সত্যজিৎ রায় তার প্রত্যেকটা সিনেমার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই বাঙালিত্বের গল্প আমাদের সামনে তুলে ধরেছেন। পথের পাঁচালীর কথা তো বলতেই হবে। পথের পাঁচালী গ্রামের গল্প। পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার। প্রথমে গ্রামের গল্প, তারপরে গ্রামের বাঙালির গল্প, তারপর শহরের বাঙালির গল্প। হ্যাঁ, তারপরে শুরু হচ্ছে জলসাঘর, তারপরে হচ্ছে পরশ পাথর, তারপরে হচ্ছে দেবী, তারপরে হচ্ছে এই গুপি গাইন বাঘা বাইন। আমি পরপর বলছি না, কিন্তু যেগুলোর কথা মনে আসছে। কি আশ্চর্য গান, কি আশ্চর্য বাংলা গান! এরকম গান
গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশের মতন গান আর কে লিখেছে? বাংলা গান, বাঙালি ছেলেমেয়েরা একেবারে আনন্দের জোয়ারে ভেসে গেছে। সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, তাই না? অশনি সংকেত, এই সব হচ্ছে এই যে বিভূতিভূষণ আর সত্যজিৎ রায়, এই দুজনের যে সংযোগ, সুনীল গঙ্গোপাধ্যায় সত্যজিৎ রায়, এই দুজনের মধ্যে যে সংযোগ, প্রভাত কুমার মুখোপাধ্যায় সত্যজিৎ রায়, এই দুজনের মধ্যে যে সংযোগ, আর তারপর হচ্ছে চারুলতা, অবিস্মরণীয় অবিস্মরণীয় ছবি। প্রত্যেকটা গল্পের মধ্যে সত্যজিৎ রায় যে বাঙালিত্বের ছবি আমাদের সামনে রেখে গেছেন, তার লেখাগুলোর মধ্যে দিয়ে ছোট গল্পের মধ্যে যে বাঙালিত্বের ছবি তিনি আমাদের সামনে রেখে গেছেন, সেই বাঙালিত্বকে নিয়ে আমরা এত গর্ববোধ করি। এবং আমি বিশেষ করে এই 40 বছরের আমেরিকা প্রবাসে এই যে বাঙালিত্ব, এই বাঙালিত্ব, ওই যে বললাম, এই বাঙালিত্ব হচ্ছে আমার সোনার কেল্লা। এই সোনার কেল্লার মধ্যে আমি থাকি, আমি সেই মুকুল। এই কথাগুলো আজকের এই অবক্ষয়ের দিনে বাঙালিত্বকে, বাংলা ভাষাকে, বাঙালির জীবন দর্শনকে, বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে, বাঙালির ধর্মনিরপেক্ষতাকে, বাঙালির বিজ্ঞান মনস্কতাকে, বাঙালির সাম্যের চেতনাকে, বাঙালির নারী স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দেওয়ার যে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে ধর্মের নামে, ধর্মান্ধতার নামে, ধর্মের নামে নয়, ধর্মান্ধতার নামে, তার কথাও সত্যজিৎ রায় কিন্তু তার সেই গণশত্রুতে বলে গেছেন সেই সময়। মন্দির নিয়ে রাজনীতি, চরণামৃত খেলে নাকি সমস্ত কলেরা থেকে সব অসুখ ভালো হয়ে যাবে, আরোগ্য হয়ে যাবে। এই যে সমস্ত ভয়ঙ্কর বিজ্ঞান বিরোধিতা, কুসংস্কারের কথা সত্যজিৎ রায় বলে গেছেন সেই সময়। 1992-তে সত্যজিৎ রায়ের আমাদের ছেড়ে চলে যান। তিনি আজকের দিনটা আর দেখে যেতে পারেননি, একদিক থেকে ভালোই হয়েছে। এই যে বাংলার নবজাগরণের যে চেতনাকে তিনি আমাদের মধ্যে সঞ্চারিত করে দিয়ে গেছেন, আজকে 2রা মে 2025 তার জন্মদিনে আজকে সেই শিক্ষককে, সেই শিক্ষককে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এবং আমি আশা করব যে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা তারা সত্যজিৎ রায়ের সিনেমা নতুন করে দেখবে, সত্যজিৎ রায়ের গল্পগুলো নতুন করে পড়বে। অনেক গল্প ইংরেজিতে অনুবাদ হয়েছে, যারা বাংলা পড়তে পারে না তাদের ইংরেজিতে পড়বে। আমি নিজেও সত্যজিৎ রায়ের গল্প, একটা বিষফুল বলে একটা ছোট ছোট গল্প আমি ইংরেজিতে অনুবাদ করেছি, আমার বইতে সেগুলো আছে। তো অসংখ্য লেখা তিনি আমাদের জন্য রেখে গেছেন, এবং প্রতিটি লেখার ছত্রে ছত্রে আধুনিকতা, ঋজুতা, বিজ্ঞান মনস্কতা এবং সমানাধিকারের চেতনা সত্যজিৎ রায় আমাদের মধ্যে সঞ্চারিত করে দিয়ে গেছেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের, রামকৃষ্ণ পরমহংসদেবের সেই যে বাঙালি চেতনার যে ধারা, সেই ধারার উত্তরসূরি হচ্ছেন সত্যজিৎ রায়। আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তাকে আরেকবার নতুন করে আমরা প্রণাম জানাই।